নির্বাচন হোক, এনসিপি যখন দাবি করে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে সবসময় তো আমরা দেখি যে তারাই কি করেছে, তাদের নেতারা এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে রিফিউজ করে এবং রিফিউজারের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে, তাহলে তো তাদের গণজোয়ারে গণভোটে বেশি 300-290টাই পাওয়ার তারা এই যে বাস্তবায়ন করবে, বিএনপি তো তাদের মামা না খালু না, তো বিএনপি তাদের যে বাস্তবায়ন করবে। এই সরকারের বহুমুখিতা একজন আমরা বুঝি না। আপনি প্রশ্ন করছেন এনসিপি মধ্যপন্থার কথা বলছে, আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না, সম্ভবত তাদের এখনো গঠনতন্ত্র নাই, তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক, আওয়ামী লীগের ব্যাপার, আওয়ামী লীগের পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে, তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আর একটা হচ্ছে বিএনপি কে সব সংস্কার, মানে বিএনপি তাদের তারা যা বলবে মামাবাড়ির যত ক্ষমতা আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো, মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখেছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যদি আগামী রাষ্ট্রপ্রধান আছে, দেখুন রাজনৈতিক প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব, সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা বুঝতে পারি না ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে, তারা যে মধ্যপন্থার কথা বলছে এটা তো তাদের এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না, এই এজেন্ডা তাদেরকেই বাস্তবায়ন করতে হবে, তাদের এজেন্ডা। তারপরে তো একটু সব বিএনপির এজেন্ডা, কিন্তু বিএনপি এনসিপি বলবো তুমি এগুলো বাস্তবায়ন করো, মানে একটা বালখিল্য একটা সীমা থাকে, তাই না? আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার, কারণ জ্ঞান এমন ভাবে ছেড়ে যাতে তারা নির্বিঘ্নে পাস করে আসতে পারে, নৌকা মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা যাচ্ছে, তাদেরকে দেওয়া যাচ্ছে, যাতে এবারে কিন্তু বিরোধী দল বলা যাবে এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে অন্য প্রশ্ন জাতীয় পার্টির প্রশ্ন যদি আপনারা আমাকে একটু বলেন যে জাতীয় পার্টিকে বিরোধী দল বলা যাবে কিনা। না জাতীয় পার্টিতে তো 26টা জায়গা 26টা তো আসতে পারবে না, আসছে 11টা, রাইট 11টা আসছে। এখানে তো একটা ছাকনির মধ্যে মানে পড়ে গেছে তারা। আর সেকেন্ড হচ্ছে কি যে আমার একটা বিশ্বাস কি জানেন, বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা কনসেপ্ট বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না, আপনাকে বিরোধিতা করতে হবে। কারণ এটা আর্টিকেল 70 এর কারণে দেখা যাচ্ছে যে সরকারটা বিরোধিতা হয়তো একটু পারেন না, কিন্তু আমাদের যে 62 আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারে, কারণ আমাদের উপর তো 70 কার্যকর হবে না, আর্টিকেল 70 কিন্তু কার্যকর হবে না। সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকে আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন এটা একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবো বলে আমি বিশ্বাস। কিন্তু পেছনে সময় আপনারা স্বতন্ত্র থেকে সংসদ নির্বাচন হয়েছে যেমন কি কামারকে হারিয়েছে, আপনি একজন প্রতিনিধিকে বিপুল ব্যবধানে হারিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখছি গতকাল আমরা ফেসবুক স্ট্যাটাসে বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হওয়ার সাথে শেষে আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা, আপনি আর শেখ হাসিনার সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনার সরকারই আমার সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনাটা শিখি। বিষয়টা হচ্ছে যে সব জায়গায় ধরেন আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5 মিনিট সময় কাটাতে আমি মনে করি যে এটা একটা একটা প্রিভিলেজ, আমি মনে যে 5 মিনিট সময় কাটাতে পারছি আমরা, কিন্তু একই সময় কিন্তু আপনারা বিভিন্ন বিষয়ে তারা একমত হবো না, আবার আপনারা বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা একমত হবই না, মানে বিনয়ের সাথে আমার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতা বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রধানের সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা, উনার সাথে কিন্তু কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা বাদী হয়ে মামলা করেছি।
সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করা, যেসব জায়গায় আমার প্রতিবাদ করা, যে জায়গায় আমি বন্ধ হয়ে নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করি যতটুকু পারছি চেষ্টা করছি, এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারা আমার জন্য একটা সম্মান। মানে এখানে আপনারা মিলে ফেলবেন না, কিন্তু উনি সরকারের যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উন্নয়নের বিষয় আছে কিনা আমি ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার আমি এখানে একটা জিনিস কি সংসদে আপনি কখনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, কাউকে শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবার সংসদ হবে বদলুর সংসদ, এখানে আপনি দেখবেন মানে কিন্তু বিরোধিতা কি হবে, মানে আমি মনে করছি বিরোধী চরম বিরোধিতা আপনি কিন্তু আজকে তো আপনি তো অরিজিনালি নৌকা, আপনি নিজে বলেন এমনিও বলেন না, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ মানে কি, মানে হচ্ছে যে ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখন কনস্টিটিউশন বাইরে করার বিষয় আছে তখন কিন্তু হাইকোর্ট রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার স্কোপ আর বেড়ে গেল। রাইট, বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠীপাতে এই বিরোধী দলের নেতাদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যে আগামী রাষ্ট্রপ্রধান আছে, দেখুন দাদু ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা বুঝতে পারি না ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে। তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না। এই এজেন্ডা তাদেরই বাস্তবায়ন করতে হবে, তাদের এজেন্ডা। তারপরে তো একটি সব বিএনপি এজেন্ডা, কিন্তু বিএনপি এনসিপি বলবো তুমি এগুলো বাস্তবায়ন করো, বাট একটা বাল খেললেও তার একটা সীমা থাকে, তাই না? আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার, কালো জ্ঞান এমন হচ্ছে যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারে, নৌকা মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, যাতে করে কেউ বিরোধী দল বলা যাবে। এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে, অন্য প্রশ্ন জাতীয় পার্টির প্রশ্ন যদি আপনারা আমাদের একটু বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা? না, জাতীয় পার্টিতে তো 26টা দেয় আর ওনারা 26টাতে আসতে পারেন না, 11টা। রাইট, 11টাতে আসছে। এখানে তো একটা ছাকনির মধ্যে মানে পড়ে গেছে তারা। আর সেকেন্ড হচ্ছে কি যে আমার একটা বিশ্বাস কি জানেন, বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না, আপনাকে বিরোধিতা করতে হবে। কারণ এটা আজকে সেন্টিমেন্টের কারণে দেখা যাচ্ছে যে সরকারটা যদি বিরাট অনেক একটু পারেন না, কিন্তু আমাদের যে 62 আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারে, কারণ আমাদের উপর তো সেন্টিমেন্ট কার্যকর হবে না, আজকে সেন্টিমেন্ট কার্যকর হবে না। সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকে আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পারবেন বলে আমার বিশ্বাস। কিন্তু বিশেষ করে আপনারা স্বতন্ত্রকে নির্বাচিত হয়েছেন, এমন কেউ কাউকে হারিয়েছেন, আপনি একজন প্রতিনিধিকে বিপুল ব্যবধানে হারিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখছি গতকাল আমরা ফেসবুক স্ট্যাটাসে বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হওয়ার সাথে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারই আমার সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা শিখি। বিষয়টা হচ্ছে কি যে সব জায়গায় ধরেন আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটাতে আমি মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ, আমি মনে যে 5টা মিনিট সময় কাটাতে পারছি আমরা। কিন্তু একই সময় কিন্তু আপনারা বিভিন্ন বিষয়ে একমত হব না, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা একমত হবই না, মানে বিনয়ের সাথে আমার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতা বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রধানের সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা, উনার সাথে কিন্তু কয়েকটা
আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা বাদী হয়ে আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করা, যে সব জায়গায় আমার প্রতিবাদ করা, যে জায়গায় আমি বন্ধ হয়ে নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি, যতটুকু পারছি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এখানে আপনারা মিলে ফেলবেন না, কিন্তু উনি সরকারের প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী, এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার আমি এখানে একটা জিনিস দেখেছি, সংসদে আপনি কখনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, কাউকে শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবার সংসদ হবে বদলুর সংসদ, এখানে আপনি দেখবেন আবার কিন্তু বিরোধিতা কি হবে? মানে আমি মনে করছি বিরোধী, চরম বিরোধিতা। কিন্তু আপনি তো ওটা বলেছেন নৌকা, মানে আপনি নিজে বলেন, এমনিও বলেন। এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করার মানে কি? মানে হচ্ছে যে ওনার যে আদর্শটা আছে, এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে